ধীরে ধীরে শরীরের সমস্ত কাপড় খুলে নগ্ন দেহে সুলতানকে শয্যায় ডাকল মেরি। বুকে সদ্য বাবা হারানোর শোক আর প্রতিশোধের আগুন মেরিকে জ্বালিয়ে পুড়িয়ে আরও মজবুত করে গড়ে তুলেছে প্রতিক্ষণ। জানালার পাশে দাঁড়ানো সুলতান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কোথায় বাবার হত্যার প্রতিশোধ নেবে তা না করে বাবার হত্যাকারীর সাথে সোহাগ রাত করতে প্রস্তুত হয়ে আছো। তোমার আর কী বা করার আছে? কারণ তুমি নারী জাতি, ভোগ্যবর্ণের মতোই নিজেকে মেলে ধরেছ একজন পুরুষের সামনে। এটা ছাড়া আর কী বা করার আছে তোমাদের? মেরি বলল, পুরুষের সামনে বলতে আপনি আমার স্বামী, আমার যা কিছু আপনারই। আপনার সামনে নিজেকে মেলে ধরা পাপ অথবা অন্যায় কিছু নয় রাজপুত্র সুলতান। সুলতান জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, কোথায় গেল তোমার বাবার অহংকার আর গৌরব রাজকুমার মেরি? তোমার বাবার রাজ্যে আমাকে তোমার বাবা যে অপমান করেছিল তার প্রতিশোধ স্বরূপ নিজের হাতে তোমার বাবাকে হত্যা করলাম, তার মেয়েকে বিয়ে করলাম। তোমার বাবা আমাকে বলেছিল জালিম বর্বর, অথচ দেখো এই জালিম বর্বর তার একমাত্র মেয়ের স্বামী। আশেপাশের শত রাজ্যে রাজকুমারী মেরির রূপের প্রশংসা, বুদ্ধিমত্তার তারিফ। মির্জানগর রাজ্যের রাজকন্যা সুন্দরী মেরি আজ আমার বিছানায় নগ্ন দেহে। হা হা হা! কোথায় তোমার বাবার গর্ব? কোথায় দম্ভ? কোথায় অহংকার? নরম গলায় মেরি বলল, রাত অনেক হয়েছে, এবার শুতে আসুন। আবারও সুলতান হো হো করে হেসে বলল, ভেবো না তোমায় স্ত্রী হিসেবে গ্রহণ করেছি মেরি। এটা সেই অপমানের বদলা যেটা তুমি করেছিলে আমায়। আজ সারা রাত তোমার শরীর ভোগ করে সকালে নগ্ন শরীরে মির্জানগর রাজ্যে ছুঁড়ে ফেলে আসব তাদের সুন্দরী রাজকন্যাকে। সবাই দেখবে আর ভাববে সুলতাননগর রাজ্যের রাজপুত্র কতটা ভয়ঙ্কর, তার সাথে পাঙ্গা নিলে পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। মেরির বাবার রাজ্য মির্জানগর এবং সুলতানের রাজ্য সুলতাননগর পাশাপাশি। সুলতান অত্যাচারী এবং জুলুমকারী হিসেবেই পরিচিত আশেপাশের রাজ্যে। পাশাপাশি রাজ্য হওয়ায় সুলতান তার দলবল এবং পোষা 4টি হিংস্র বাঘ নিয়ে প্রায়ই হামলা চালাতো মেরির বাবার রাজ্যে। এতে যেমন প্রাণনাশ হতো তেমনই ক্ষয়ক্ষতি। মেরির বাবা শান্তশিষ্ট রাজা হিসেবেই পরিচিত, যেমন দয়ালু তেমনই উদার মনের মানুষ বলে তার প্রশংসা লোকমুখে। আর এই কারণেই সুলতান ও সুলতানের বাবার খুব হিংসা হতো। তারা সবসময় চাইতো মেরির বাবার এই সম্মান যে কোনো উপায়ে ধ্বংস করতে। হঠাৎ করে সুলতান মেরির বাবার রাজ্য থেকে কুমারী মেয়েদের তুলে এনে ধর্ষণ এবং ধর্ষণ শেষে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে আসতে শুরু করে। আর সুলতান এবং সুলতানের লোকজন আশেপাশের রাজ্যে বলতে থাকে যে রাজা নিজের প্রজাদের সুরক্ষা দিতে ব্যর্থ, সে রাজ সিংহাসনের অযোগ্য, তার রাজ্য ত্যাগ করে চলে যাওয়া উচিত। হিংস্র 4টি বাঘ এবং ভয়ঙ্কর দস্যু নিয়ে হানা দিয়ে মেরির বাবার রাজ্যে মেয়েদের তুলে নিয়ে আসা, লুটপাট এবং নৃশংসতা যখন চরম পর্যায়ে, তখন আর মেরির বাবা শান্ত হয়ে থাকলেন না। তিনি সাফ সাফ জানিয়ে দিলেন, পরের বার যদি সুলতান তার রাজ্যে প্রবেশ করে তবে সেদিন হবে সুলতানের জীবনের শেষ দিন। সুলতানের দেহ থেকে মাথা আলাদা করে 4 রাস্তার মোড়ে ঝুলিয়ে রেখে বুঝিয়ে দেওয়া হবে, অপরাধী সে রাজপুত্র হোক আর যেই বা হোক, মির্জানগর রাজ্যের রাজা কাউকে ছাড় দেবে না। এই কথা শোনার পর সুলতান আরও শতগুণ ক্ষেপে গিয়ে পরিকল্পনা করল মেরির বাবার রাজ্যে সোজা রাজপ্রাসাদে হামলা করার। যেমন ভাবা তেমন কাজ। গভীর রাতে অসংখ্য দস্যু এবং 4টি হিংস্র বাঘ নিয়ে মির্জানগর রাজ্যে উপস্থিত সুলতান মেরির বাবার রাজপ্রাসাদের বিশাল বাউন্ডারির মেন গেটের কাছে এসে রক্ষীদের দিকে বাঘ লেলিয়ে দিল সুলতান। হঠাৎ আক্রমণে অনেক রক্ষীর প্রাণ গেল। এবার সুলতান দলবল নিয়ে মেন গেট দিয়ে ঢুকে রাজপ্রাসাদের সামনে এসে উপস্থিত। রাজপ্রাসাদে ঢোকার সিংহদুয়ার বন্ধ করে দিল দ্বার রক্ষকরা। সুলতান তাদের দিকেও বাঘ লেলিয়ে দিল। নিজের কক্ষে ঘুমিয়েছিল মেরি। বাইরের চিৎকার চেঁচামেচি এবং গোলযোগের শব্দে ঘুম ভেঙে গেল মেরির। লাফিয়ে উঠে বসে আসন্ন বিপদ আঁচ করতে পেরে দৌড়ে ছাদে এসে সব কিছু দেখে মেরির আর কিছু বুঝতে বাকি নেই। মেরি তার বাবার একমাত্র সন্তান বলেই মেরিকে তার বাবা চীন দেশে পাঠিয়েছিল
কুংফু রপ্ত করতে। পাশাপাশি মেরি ধনুকবিদ্যায়ও যোগ্যতা অর্জন করে, অন্তত যেন বিপদকালে নিজেকে রক্ষা করতে পারে মেরি। এইটা ভেবেই মেরির বাবা মেরিকে চীন দেশে পাঠিয়েছিল। মেরি দৌড়ে নিচে এসে তীর ধনুক নিয়ে আবার ছাদে ফিরে এসে ধনুকে তীর রেখে গুণ টেনে পরপর 4টা তীর ছুড়ল 4টা বাঘকে লক্ষ্য করে। একটা তীরও লক্ষ্যচ্যুত হলো না। 4টা তীর 4টা বাঘের গায়ে আঘাত করা মাত্রই বাঘগুলো ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে শূন্যে লাফিয়ে উঠে আবার মাটিতে পড়ে ছটফট করে মারা গেল। সুলতান ও তার লোকজন ভীষণ অবাক। মেরির গায়ে ভীষণ জোর নাকি এই তীরের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? 5 নাম্বার তীরটা ধনুকে রেখে গুণ টেনে সুলতানের দিকে তাক করে মেরি বলল, অত্যাচারী সুলতান, চাইলে এই 5 নাম্বার তীরটা তোমার বক্ষ ভেদ করে প্রাণকে পরপারে পাঠাতে পারে এই মুহূর্তেই, কিন্তু সেটা করলে আমাদের আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তবে তুমি তোমার কৃতকর্মের জন্য শাস্তি অবশ্যই পাবে। মেরির বাবার লোকজন এসে সুলতান ও তার লোকজন বন্দি করে ফেলল। তারপর দিন সুলতান সহ তার লোকজনের মাথা ন্যাড়া করে খালি পায়ে মির্জারগর রাজ্য থেকে বিদায় করা হলো। মেরির বাবা হুমকি দিলেন, এবারের মতো প্রাণ ভিক্ষা দেওয়া হলো, পরের বার আর সে সুযোগও থাকবে না। প্রতিশোধের নেশায় পাগল প্রায় সুলতান এই অপমানের বদলা নিতেই হবে, ধ্বংস করতে হবে মির্জানগর রাজ্যের রাজা ও রাজ্য, তবেই সুলতানের শান্তি হবে। মেরির যে তীরে বাঘগুলো মুহূর্তে ছটফট করে মারা গেছিল সেগুলো স্বাভাবিক তীর হলেও তীরের ডগায় মাথা ছিল পৃথিবীর মারাত্মক প্রাণঘাতী বিষের একটি। চীনে কুংফু এবং ধনুকবিদ্যা রপ্ত করার পরে মেরি গিয়েছিল আফ্রিকা শহরে। সেখানে একজন শতবর্ষী বয়স্ক আফ্রিকানের সাথে পরিচয় হয় মেরির। মেরি রাজকন্যা জেনে সেই বয়স্ক লোক মেরিকে দিয়েছিল এই বিষ, বলেছিল ঘোর বিপদে এই বিষ নাকি মেরির কাজে লাগবে। হলেও তাই। ডেথ স্করপিয়ন নামে এক ধরনের মারাত্মক বিছা এবং মারাত্মক বিষধর সাপের বিষ মিশিয়ে তৈরি এই বিষ মুহূর্তের মধ্যে যে কারো প্রাণ নিয়ে নিতে পারে। সেই বিষ তীরের ডগায় মেখে তীর ছুঁড়েছিল বলেই বাঘগুলোকে মুহূর্তে মরেছিল। যাই হোক, সুলতান রাজ্যের নাম করা বুদ্ধিজীবীদের নিয়ে গোপনে বৈঠক বসলেন। ষড়যন্ত্রের জাল বিছানোর পরিকল্পনা শুরু হলো। কিভাবে মির্জানগর রাজ্যের রাজাকে উচিত জবাব দেওয়া যায়। শুধু তাই নয়, রাজাকে হত্যা সহ রাজকন্যা মেরিকেও উচিত শিক্ষা দেবার পরিকল্পনা। বেশ কিছুদিন সব কিছু শান্ত। সুলতান ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তার প্ল্যান মোতাবেক। যেহেতু সুলতানের রাজ্যের পাশের রাজ্য মেরির বাবার, সেহেতু হামলা করা নিয়ে অতটা চিন্তিত নয় সুলতান। সুলতানের প্ল্যানের সর্বপ্রথম টোপটা গেলাতে হবে মেরির বাবার মন্ত্রীকে। মারাত্মক ভয়ঙ্কর এক চাল চালতে চলেছে সুলতান। সেটা থেকে বাঁচা মেরির বাবার পক্ষে অসম্ভব প্রায় ভেবেই আনন্দে সুলতানের মুখে পৈশাচিক হাসি। বিবস্ত্র মেরি পালঙ্কে শুয়ে অপেক্ষায় আছে সুলতানের। বালিশের নিচে ধারালো তরবারি। মেরি অপেক্ষায় আছে সুলতান কখন আসবে তার দেহভোগ করতে, আর মেরি তার উদ্দেশ্যে হাসিল করবে। সুলতান জানলার পাশে দাঁড়িয়ে মেরির মৃত বাবার নামে উল্টাপাল্টা বলেই যাচ্ছে সমানতালে, আর মেরির অস্থির মনে অপেক্ষার প্রহর গুনছে বাবার হত্যার শোধ নেবার সেই মুহূর্তের। মেরির বাবাকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন কেউ কিছু বুঝে উঠতে পারেনি। সেদিন মেরির বাবা রাজা মির্জা আকবরের মন্ত্রীর একমাত্র মেয়ে এলিসা রাজপ্রাসাদে এসে মীরার কক্ষে উপস্থিত। এলিসাকে ক্লান্ত এবং ভীষণ চিন্তিত ও চোখে মুখে ভয়ের ছাপ দেখে মেরি জিজ্ঞেস করল, কি হয়েছে এলিসা? এক গ্লাস পানি খেয়ে মৃদু কম্পিত কণ্ঠে এলিসা বলল, সুলতান মস্ত বড় ষড়যন্ত্রের জাল বিছিয়েছে মেরি। প্রতিশোধের আগুনে মাতাল হয়ে আছে সুলতান। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হামলা করে বসতে পারে। একটু সময় কিছু একটা ভেবে মেরি বলল, আমাদের আরও সতর্ক হওয়া উচিত। রাজ্যের সীমান্তে রক্ষী দ্বিগুণ করতে হবে অতি দ্রুত। আমি বাবার সাথে কথা বলছি এক্ষুনি। এলিসা হন্তদন্ত হয়ে বলল, তার আর সময় নেই মেরি। গুপ্তচরের মাধ্যমে সংবাদ পেয়েছি আজ রাতেই রাজ্যের দক্ষিণাংশে হামলা করে ভিতরের দিকে প্রবেশ করবে সুলতান ও তার সৈন্যরা সদল বলে। আমাদের রাজ্যের আজ ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বাবা অসুস্থ, তাই আমায় পাঠিয়েছেন। আমার আবার জলদি ফিরতে হবে মেরি।
মেরি মিষ্টি হেসে এলিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না, কিছুই হবে না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। এলিসা বিদায় নিয়ে চলে গেল। মেরি বাবার সাথে আলাপ করে রাজ্যের বিশেষ ট্রেনিংপ্রাপ্ত শক্তিশালী সৈন্যদল একত্রিত করে সন্ধ্যার সঙ্গে সঙ্গে রাজ্যের দক্ষিণাংশের সীমান্তে পাঠিয়ে দিল। আর একদল এসে উপস্থিত, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল জঙ্গল থেকে বিষাক্ত ভীমরুল জীবন্ত ধরে আনার জন্য। অসংখ্য ভীমরুল ধরে আনলো তারা। মেরির রাজপ্রাসাদে ছাদে উঠে দুবার হাততালি দিতেই রাজপ্রাসাদের পেছনের বাগান থেকে মেরির সাদা ঘোড়াটা দৌড়ে এসে রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো। এমন তেজি ঘোড়া আশেপাশে 10 রাজ্যে আছে কিনা সন্দেহ। ঘোড়াটা জার্মান রাজা ফিলিপ 2 বছর আগে মেরির জন্মদিনে উপহার স্বরূপ দিয়েছিল। মেরি তৈরি হয়ে তীর ধনুক নিয়ে বাবার পা ছুঁয়ে সালাম করে নিচে নেমে এসে ঘোড়ায় চেপে বসল। যারা ভীমরুল ধরে এনেছে তারা অন্যান্য ঘোড়ায় চেপে বসল। তাদের নিয়ে মেরি রওনা হলো দক্ষিণাংশের উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে রাত বাড়ছে। দক্ষিণাংশে এসে পৌঁছে ভীমরুল ধরে আনা লোকেদের মেরি বলল, ছোট ছোট অসংখ্য মাটির হাঁড়িতে ভীমরুল ভরে 2 রাজ্যের সীমান্তে কিছু দূরে দূরে হাঁড়িগুলো রাখতে। তারপর সমস্ত হাঁড়ি মুখে ঢাকনা একটি দড়িতে এমনভাবে বাঁধতে যেন দড়ি টান দিলেই একসাথে সমস্ত হাঁড়ির ঢাকনা খুলে যায়। মেরির এমন বিচক্ষণ বুদ্ধিমত্তার কারণেই দেশে দেশে এমন সুনাম অর্জন করেছে এই বয়সেই। মেরিকে সবাই ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে মেরির এত গুণের জন্যই। মেরির কথা একটাই, শক্তিতে না পারলেও কৌশলে জয়ী হতে হবে। রাত্রি দ্বিপ্রহর, হঠাৎ মাশাল হাতে হই হল্লা করতে করতে সুলতানের সৈন্যরা এগিয়ে আসতে লাগলো। সুলতানের লোকেদের বর্বরতা শুরু হতে যাচ্ছে বুঝেই যেন ক্ষীণ আলো ছড়ানো চাঁদটাও মেঘের আড়ালে মুখ লুকালো। সেও সাক্ষী হতে চায় না এমন বর্বরতার। হাড়ির ঢাকনায় বাঁধা দড়িটার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে আছে মেরি। টান টান উত্তেজনায় ভরপুর চারপাশ। সুলতানের সৈন্যরা সীমান্ত বরাবর আসতেই মেরি দড়ি ধরে টান দিতেই সমস্ত হাড়ির ঢাকনা খুলে গেল। হাজার হাজার ভীমরুল বেরিয়ে পড়ল সেই মুহূর্তে। হঠাৎই ভীমরুলের আক্রমণে দিক বিদিক ছোটাছুটি শুরু করলো সুলতানের সৈন্যরা। সেই সুযোগ কাজে লাগিয়ে মেরির স্পেশাল ট্রেনিংপ্রাপ্ত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল সুলতানের সৈন্যদের ওপর। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে সুলতানের সৈন্যরা যখন ধরাশায়ী, তখন মেরির মনটা কেমন অস্থির হয়ে উঠল অজানা আতঙ্কে। মেরি জলদি করে ঘোড়ায় চেপে ছুটে চলল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। সময়ের স্রোতে ভেসে রাতটাও শেষের দিকে। সামনের বন পেরিয়ে পাহাড়ের পাশ দিয়ে পাহাড় অতিক্রম করে গেলেই প্রাসাদে ফিরতে আর বেশি দেরি হবে না। বনের কাছে আসতেই ঘোড়া ডেকে উঠে থমকে দাঁড়িয়ে পড়ল। আসার সময় তো মেরির সাথে সৈন্যরা ছিল, তাদের হাতে মশাল ছিল। সেই মশালের আলোতে বন অতিক্রম করেছিল। কিন্তু এখন তো মেরি একা, মশালও নেই। তাই বনের ভেতর এমন ঘুটঘুটে অন্ধকার দেখে ঘোড়া থেমে গেছে। অজানা আতঙ্কে মেরির মন অস্থির। এই অবস্থা একটি মুহূর্ত মেরির কাছে 1 বছরের সমান। অস্থির মেরি মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সাহায্য চাইল। দপ করে একটু সামনে শূন্যে ভাসমান একটি জ্বলন্ত আলোর গোলকের মতো দৃশ্যমান হলো। তার আলোয় আলোকিত চারপাশ। এই দৃশ্য দেখে ঘোড়াটা ভীষণ চমকে গেল। মেরি ঘোড়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করে মনে মনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই আলোর গোলকটা শূন্যে ভেসে চলল বনের ভেতর দিয়ে। মেরিকে নিয়ে ঘোড়া তার পেছন পেছন এগিয়ে চলল। বন পেরিয়ে পাহাড় অতিক্রম করে এসে সেই জ্বলন্ত গোলকটা একজন বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়ে সামনে দাঁড়ালো হাসি মুখে। কি সুন্দর তার চেহারা, কি মিষ্টি হাসি। ভয়ের বদলে তাকে দেখে মেরির আরও আনন্দ হলো। মেরিকে নিয়ে ঘোড়াও দাঁড়িয়ে পড়ল। এবার বয়স্ক ব্যক্তি মেরিকে বলল, রাজকুমারী মেরি, তোমার সততায়, নিষ্ঠায়, জ্ঞানে, বুদ্ধিমত্তায়, সৌন্দর্যে সব কিছু মিলিয়ে তোমার তুলনা তুমি নিজে। তুমি যেমন মানুষের অন্তরে অন্তরে ঠাঁই পেয়েছ, তোমার নিজ গুণে তেমনি আমরাও তোমাকে ভীষণ ভালোবাসি। মেরি বলল, কিন্তু আপনি কে? বয়স্ক ব্যক্তি বলল, আমি তোমাদের রাজ্যে বসবাসকারী জিন সম্প্রদায়ের একজন। তুমি তোমার সততা, সাহসিকতা বজায় রেখে চলো। আমরা তোমার সঙ্গে আছি। মেরি প্রাণ ভরে কৃতজ্ঞতা জানালো। বয়স্ক ব্যক্তি আবার বলল, জীবনে অনেক চড়াই উতরায় আসবে মেরি, কিন্তু ভেঙে পড়লে চলবে না।
ভেঙে পড়লে তো হেরে গেলে। কথা শেষ করে বৃদ্ধ জিন সামনের দিকে হাত প্রসারিত করতেই তার হাতে একটা বেলি ফুল দৃশ্যমান হলো। বেলি ফুলটা মেরির হাতে দিয়ে তিনি বললেন, এটা খোপায় গুজে রেখো সবসময়। যদি কখনো একান্তর প্রয়োজন হয় আমাদের সাহায্য, তখন ফুলটায় হালকা আগুনের তাপ দিলে আমরা তোমার সাহায্যের জন্য এগিয়ে আসব। কথা শেষে বৃদ্ধ হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেরি এগিয়ে চলল। রাজপ্রাসাদের কাছাকাছি আসতেই মেরির বুকটা ধক করে উঠল। রাজপ্রাসাদের বাউন্ডারির গেটে পড়ে আছে রক্ষীদের মৃতদেহ। ঘোড়া ছুটিয়ে গেট পার হয়ে রাজপ্রাসাদের সামনে এসে ঘোড়া থেকে নেমে দৌড়ে বাবার কক্ষে এসে থমকে গেল মেরি। বাবা রক্তাক্ত শরীরে মেঝেতে পড়ে কাতরাচ্ছে। মেরি ছুটে এসে হাঁটু গেড়ে বসে বাবার মাথা তুলে কোলের ওপর রাখল। বাবা কাঁপা কাঁপা হাতে মেরির হাত ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার শেষ ইচ্ছেটা তুই রাখিস মা। তুই সুলতানকে বিয়ে করিস, নয়তো ও তোকে বাঁচতে দেবে না, আর রাজ্যের প্রজাদেরও সুখে থাকতে দেবে না ও বলে গেছে। অন্তত প্রজাদের সুখের কথা ভেবে হলেও আমার কথা রাখিস মা। কথা শেষে মেরির বাবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত বাবার মাথাটা কোলে নিয়ে মেরির বুক ফাটা আর্তনাদে আকাশ পাতাল যেন কেঁপে উঠল। এর থেকে কষ্ট আর যন্ত্রণার মুহূর্ত কি হতে পারে? মেয়ের কোলে শত্রুদের আঘাতে আহত বাবার মৃত্যু। মেরি বাবার মৃতদেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করল, বাবার শেষ ইচ্ছে পূর্ণ করতে সুলতানকে বিয়েও করবে, আবার বাবার হত্যার বদলা নিতে নিজ হাতে সুলতানকে হত্যা করবে। সুলতানের সাথে বিয়েতে মেরি রাজি হওয়ার এটাই ছিল কারণ। যাই হোক, বিছানায় বিবস্ত্র মেরি অপেক্ষায় সুলতানের। টেবিলের উপরে রাখা দুধের গ্লাসে অলরেডি সেই ভয়ঙ্কর বিষ মিশিয়ে রেখেছে মেরি। হয়তো বিষ পানে, নয়তো মেরির হাতে তরবারির আঘাতে মৃত্যু হবে আজ সুলতানের। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। কাপড় পরে উঠে এসে দরজা খুলে দিতেই রাজদাসী জেসিকা হন্তদন্ত হয়ে রুমে ঢুকল। তার পেছন পেছন একটা কালো বেড়াল। জেসিকা সুলতানকে বলল, মহারাজ, বলবীর আবার পাগলামি করতে শুরু করেছে হঠাৎ। আপনি ছাড়া কেউ তাকে শান্ত করতে পারবে না। এই বলবীর হচ্ছে সুলতানের পোষা প্রিয় হাতি। বিড়ালটি ক্রমাগত মিউ মিউ করতে দেখে সুলতান এগিয়ে এসে টেবিলের ওপরে রাখা দুধের গ্লাসটা হাত দিয়ে বিড়ালের সামনে ফেলে দিয়ে রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল বলবীরের উদ্দেশ্যে। মেঝেতে পড়া দুধ চুকচুক করে একটু খেতেই বিড়ালটা মিয়াও শব্দ করে এক লাফ দিয়ে মেঝেতে পড়ে ছটফট করতে করতে মারা গেল কয়েক মুহূর্তের মধ্যে। জেসিকা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে মেরির দিকে। জেসিকা বুঝতে পেরেছে দুধে বিষ মেশানো ছিল, তার মানে সুলতানকে মারা ষড়যন্ত্র। মেরির বুকের ভেতর ধরপর করে উঠল। তাহলে কি ধরা পড়ে গেল সে? সুলতান যদি জানতে পারে তাহলে সুলতানের হাতে মেরির প্রাণ যাবে আজই। তাহলে কি বাবার হত্যার বদলা নেবার আগেই মেরির মৃত্যু হবে? সুলতানের জন্য রাখা দুধে মেরি বিষ মিশিয়ে রেখেছে, সেটা বুঝতে পেরে জেসিকা মেরিকে বলল, আপনি দেখতে যত সুন্দর, আপনার মনটা ততই কুৎসিত রানী মেরি। আপনাকে এর শাস্তি পেতেই হবে। আমার কাছে মহারাজ সুলতান আগে, তারপর আপনি। তাচ্ছিল্যের হাসি হেসে মেরি বলল, জেসিকা, তোমার বাবাকে যদি কেউ হত্যা করত তাহলে তুমি কি করতে? বাবার হত্যাকারীর সাথে হেসে খেলে সংসার করতে, নাকি বদলা নিতে চাইতে? অবশ্যই বদলা নিতে, কারণ বাবার রক্ত শরীরে প্রবহমান সন্তান কখনোই বাবার হত্যাকারীকে ছেড়ে কথা বলবে না। জেসিকা চুপচাপ। মেরি আবার বলতে লাগলো, জেসিকা, এই যে সুলতানের অত্যাচারে আশেপাশের রাজ্যের লোকজনের প্রাণ ওষ্ঠাগত, কত মেয়ে ধর্ষিত হলো, তাদের জন্য তোমার মায়া হয় না? হাজার হাজার মানুষের দুঃস্বপ্নের কারণ যদি হয় এই একজন অত্যাচারী মানুষ সুলতান, তাহলে সুলতানের জন্য এতগুলো মানুষ তুমি মারবে, নাকি এতগুলো মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দিতে সুলতানকে প্রতিহত করবে বলো? জেসিকা এগিয়ে গিয়ে একটা কাপড় এনে মেঝেতে পড়ে থাকা দুধ মুছে বিড়ালটি সেই কাপড়ে পেঁচিয়ে উঠে দাঁড়িয়ে মেরিকে বলল, আপনার সুনাম অনেক শুনেছি এবং আপনি রাজ্য ও প্রজাদের নিয়ে খুব ভাবেন। সুলতান আমার মায়ের পেটে লাথি মেরেছিল, সেই কারণেই মায়ের মৃত্যু হয়। প্রতিশোধ আমারও নিতে ইচ্ছা হয়, কিন্তু মহারাজ ভীষণ ভয়ঙ্কর। বেঁচে থেকে না হয় মা বাবার জন্য দোয়া করি, পরপারে যেন তারা ভালো থাকেন। আপনার যা করার বুঝে শুনে করবেন। মহারাজ যদি বুঝতে পারেন তবে তার হাতে আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না।
কথা শেষে জেসিকা কাপড়ে মোড়ানো বিড়ালটি নিয়ে দ্রুত পায়ে হেঁটে কক্ষ থেকে বেরিয়ে গেল। সুলতান যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষ, তবে সুলতান সেগুলো খারাপ কাজে ব্যবহার করে বলেই চতুর্দিকে সুলতানের এত দুর্নাম। সুলতান তার বুদ্ধি বিচক্ষণতা সঠিক পথে প্রয়োগ করলে অন্যান্য রাজাদের চেয়ে বেশ ভালোই সুনাম অর্জন করতে পারত, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যেদিন মেরির বাবাকে হত্যা করা হয়েছিল সেদিনই মেরি আঁচ করতে পেরেছিল সুলতানের চাল। মেরিদের রাজ্যের মন্ত্রী সেদিন অসুস্থ ছিল না। সুলতান কৌশলে তাকে বন্দি করে হত্যার হুমকি দিয়ে মন্ত্রীর মেয়ে এলিসাকে দিয়ে মেরির কাছে খবর পাঠিয়েছিল রাজ্যের দক্ষিণাংশে হামলা করা হবে। আসলে সুলতানের পরিকল্পনা ছিল ভিন্ন। সুলতান এলিসাকে দিয়ে ওই খবর পাঠানোর কারণ, মেরির বাবা যখন জানতে পারবে তখন দক্ষিণের সীমান্তে অবশ্যই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের পাঠাবেন। তখন সবার চিন্তাভাবনাই রাজ্যের দক্ষিণাংশে থাকবে। সেই সুযোগ কাজে লাগিয়ে সুলতান তার উদ্দেশ্য হাসিল করবে। রাজ্যের সবাই যখন দক্ষিণাংশ নিয়ে চিন্তিত, তখন সুলতান তার সৈন্যদল দুই ভাগে বিভক্ত করে এক দল পাঠায় মেরির বাবার রাজ্যের দক্ষিণাংশে, আরেক দল নিয়ে নিজে গিয়ে হামলা করে রাজপ্রাসাদে, হত্যা করে মেরির বাবাকে। পরে এলিসা জানিয়েছিল তার বাবাকে বন্দি করার বিষয়টি। সুলতানের পাপের বোঝা এতদিনে অনেক ভারী হয়ে গেছে। আশেপাশের কোনো রাজ্যের সাথে তার ভালো সম্পর্ক নেই। সুলতান নামটা সবার কাছে প্রচণ্ড ঘৃণার। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে সেই বিষয়ে সুলতান সদা সর্বদা সচেতন। তাই তার রাজপ্রাসাদের রক্ষীদের বিশেষ গুরুত্ব দেয় সুলতান, এবং সুলতানের প্রাসাদের প্রহরীরা সব বাঘা বাঘা নওজওয়ান একজন। তবুও ভুললে চলবে না, বাপেরও পাপ আছে। মেরির আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করল সেই বৃদ্ধ জিনের দেওয়া বেলি ফুলটা খোপায় নেই। মেরি একটু হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ফুলটাও ছিল ভরসার, সেটাও হারিয়ে গেল অবশেষে। বিষণ্ণ মনে মেরি খোপায় যেখানে ফুলটা ছিল সেখানে হাত বুলাতেই ফুলটা আবার দৃশ্যমান হলো। মেরি মনে আবার ভরসা ফিরে এলো। মেরি বুঝতে পারল একমাত্র সেই ছাড়া যেন কেউ ফুলটা না দেখতে পারে, এর জন্যই ফুলটা অদৃশ্য হয়ে থাকে। আয়নার সামনে এসে দাঁড়ালো মেরি। নিজের চেহারার অবস্থা দেখে নিজের জন্য নিজের আফসোস হচ্ছে। বাবার মৃত্যুর শোক, রাজ্যের এবং প্রজাদের চিন্তা, বাবার হত্যার বদলা নেবার প্রতিজ্ঞা, সব মিলিয়ে মেরির চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে বিষাদের ছায়ায়। একটা টিপ তুলে কপালে দিতে যাবে এমন সময় নিচ থেকে গণ্ডগোলের শব্দ ভেসে এলো মেরির কানে। টিপটা রেখে দিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই হুড়মুড় করে দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে জেসিকা বলল, রানী, আপনি এখানেই দরজা বন্ধ করে কক্ষে বসে থাকুন চুপচাপ। পূর্ব দেশের রাজা ইব্রাহিম তার লোকজন দিয়ে হামলা করিয়েছে। অন্যান্য উন্নত দেশের রাজাদের সাথে ইব্রাহিমের ভালো সম্পর্ক আছে বলে ইব্রাহিম অনেক শক্তিশালী। মেরি অবাক হয়ে বলল, ইব্রাহিমের সাথে সুলতানের কিসের শত্রুতা? জেসিকা বলল, ইব্রাহিমের বাবা তখনও জীবিত। ইব্রাহিম তখন সিংহাসন আরোহণ করেনি। ইব্রাহিমের বোন আতিয়া ছিল আপনার মতো সুন্দরী এবং গুণবতী। সুলতানের নজর পড়েছিল আতিয়ার উপর। এই পর্যন্ত বলে জেসিকা থামল। ভীষণ কৌতূহলী হয়ে মেরি জিজ্ঞেস করল, তারপর? জেসিকা আবার বলতে শুরু করল, আতিয়ার বিয়ের পরে ফুলশয্যা রাতে স্বামী স্ত্রী মিলনের পূর্বেই আতিয়ার স্বামীকে হত্যা করে সুলতান। আতিয়াকে তুলে নিয়ে আসার সময় সুলতানের হাতে নিজের ইজ্জত হারানোর ভয়ে একজন সৈন্যের কাছ থেকে তরবারি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিয়ে মৃত্যুর কোলে ধরে পড়ে আতিয়া। ইব্রাহিমের একমাত্র আদরের বোন আতিয়া। বোনকে হারিয়ে পাগল প্রায় ইব্রাহিম। এদিকে মেয়ের এমন এক মৃত্যুর খবর পেয়ে সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইব্রাহিমের বাবা। এরপর ইব্রাহিম রাজা হয়। আপনার মতো ইব্রাহিমও হয়তো বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নেবার পরিকল্পনা করে আসছিল এতদিন। আজ আক্রমণ করল। ইব্রাহিমের দীর্ঘদিনের পরিকল্পনায় সামিল আরও কয়েকটি দেশ। তারা তাদের দেশের সবচেয়ে সাহসী ও শক্তিশালী সৈন্যদল পাঠায় ইব্রাহিমকে সহায়তা করার জন্য। তাদের নিয়ে ইব্রাহিম আজ আক্রমণ করল। ইব্রাহিমের শক্তিশালী সৈন্যদের কাছে ধরাশায়ী সুলতানের সৈন্যরা। ইতিমধ্যেই ইব্রাহিমের সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছে সুলতানের বেশ কয়েকজন সৈন্য। ইব্রাহিমের সৈন্যরা ধরে ফেলেছে সুলতানকে। কয়েকজন সৈন্য সুলতানকে শক্ত করে ধরে রেখেছে, আর একজন সৈন্য সামনে দাঁড়িয়ে সুলতানের গলায় তরবারি কোপ মারবে এমন সময় সাত করে একটা তীর
সুলতানের কানের পাশ দিয়ে গিয়ে সুলতানের সামনে দাঁড়ানো তরবারি হাতে সৈন্যর বক্ষ ভেদ করল। সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল মেরি দাঁড়িয়ে আছে তীরধনুক হাতে। সুলতান ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে মেরির দিকে। সুলতান মেরির বাবার হত্যাকারী জেনেও আজ মেরি সুলতানকে প্রাণে বাঁচালো। এ তো রীতিমতো অবিশ্বাস্য। ইব্রাহিম এগিয়ে এসে বলল, রাজকুমারী মেরি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি ভুলে গেছো সুলতান তোমার বাবার হত্যাকারী? মেরি সামনে এগিয়ে এসে বলল, না, আমি কিছুই ভুলিনি। সে যেমন আমার বাবার হত্যাকারী, তেমনি আবার সে আমার স্বামী। আজ যদি আমি তোমার বোন হতাম, তাহলে পারতে তুমি তোমার বোনকে বিধবা করতে ইব্রাহিম। তোমার বোনের জায়গায় দাঁড়িয়ে আজ তোমার কাছে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই ইব্রাহিম। ইব্রাহিম তার সৈন্যদের ইশারা করে ইব্রাহিমকে ছেড়ে দিতে বললে মেরি বলল, এভাবে বলে কেন লজ্জা দিচ্ছ মেরি? তোমার প্রতি আমাদের অগাধ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার খাতিরে এবং তোমার মুখের দিকে তাকিয়ে সুলতানের প্রাণ ভিক্ষা দিয়ে গেলাম। কথা শেষে ইব্রাহিম তার সৈন্যদের নিয়ে চলে গেল। সুলতান এটা নিশ্চিত হলো যে মেরি যদি বাবার হত্যার বদলা নিতে চাইতো, তবে ইব্রাহিমের হাত থেকে বাঁচাতো না। মেরিকে ভীষণ সন্দেহ করলেও এখন মেরির ওপর থেকে সুলতানের সন্দেহ কেটে গেছে। দুদিন পরে রাত গভীরে মেরির খুব কাছাকাছি আসলো সুলতান। মেরিকে একান্ত কাছে পেতে উতলা সুলতানের মন। নিজ হাতে মেরির কাপড় খুলে সারা শরীরে উন্মাদের মতো আদর করতে লাগলো সুলতান। মেরিও বাধা দিচ্ছে না। সুলতান মেরির শরীরের নেশায় পুরোপুরি মাতাল হয়ে মেরির ওপর উঠতেই মেরি বিদ্যুৎ গতিতে বালিশের নিচে তরবারি টেনে বের করে সুলতানের বুকে চালাবে এমন সময় খপ করে মেরির হাতটা ধরে ফেলল সুলতান। মেরি বুঝতে পারল এ যাত্রায় আর রক্ষা নেই তার। সুলতান মেরির চোখে তাকিয়ে ভাবছে, মেরির যদি তাকে হত্যা করারই ইচ্ছে থাকে, তাহলে ইব্রাহিমের হাত থেকে কেন রক্ষা করল? মেরি নিজেকে পোশাক আবৃত করে উঠে দাঁড়িয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই সুলতান। তোমাকে যদি ইব্রাহিম হত্যা করে যেত, তাহলে আমার বাবাকে ছুঁয়ে করা প্রতিজ্ঞার কী হতো বলো? তুমি আমার শিকার, এবং তোমাকে হত্যা করেই আমি আমার বাবার হত্যার বদলা নেব বলেই ইব্রাহিমের হাত থেকে তোমাকে রক্ষা করেছি। সুলতান হো হো করে হেসে উঠে বলল, কিন্তু এই সুলতানকে ঘায়েল করা এতটাও সহজ নয় মেরি। এবার তো আমার হাতে তোমার প্রাণটা যাবে। তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম কেবল, আর তুমি শুরুতেই বিশ্বাসের গলা টিপে হত্যা করলে মেরি। মেরি তাচ্ছিল্যের হাসি এসে বলল, বিশ্বাসঘাতক এবং একজন হত্যাকারীর বিশ্বাস অর্জন করার মোটেই কোনো ইচ্ছা নেই আমার সুলতান। যদি সুযোগ পাই, তবে আমার হাতেই হবে তোমার মৃত্যু। সুলতান মেরির হাত ধরে টান দিয়ে মেরিকে বুকে টেনে এনে মেরির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, মেরি, কথায় আছে সৎসঙ্গে সর্বনাশ এবং অসৎসঙ্গে সর্বনাশ। আমার চরিত্রের কারণে সর্বনাশ তো হয়েই আছে আমার ব্যক্তিত্বের। আশেপাশের সব রাজ্যে সুলতানের নাম শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে, কিন্তু আজ তুমি আমাকে ইব্রাহিমের হাত থেকে বাঁচানোর পরে থেকে এটাই আমি ভেবেছি সারাক্ষণ, যে এবার তোমার সঙ্গ পেয়ে নিজেকে বদলাবো। কারণ একজন পুরুষকে একজন নারী চাইলে বদলাতে পারে, ভালো বানাতে পারে, আবার খারাপ, কিন্তু সেটা আর হলো না। আর আমার সাথে বিশ্বাসঘাতকতার কারণে তোমার জন্য মৃত্যু অবধারিত। মেরি বলল, মৃত্যুর ভয়কে উপেক্ষা করতে পেরেছি বলেই বাবার হত্যার বদলা নিতে এতদূর এলাম সুলতান। এসবে আমি ভয় পাই না। মনে রেখো, আমিও রাজকুমারী। কোনো এক রাজার রক্ত আমার শিরা উপশিরায় প্রবাহমান। তরবারিটা মেরির সামনে রেখে সুলতান বলল, আমি ইচ্ছে করলে জোর জবরদস্তি তোমার দেহ ভোগ করতে পারতাম, কিন্তু অন্য সবার মতোই আমিও তোমার প্রশংসা শুনে মুগ্ধ হয়েছিলাম। তোমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল মনে। স্বাভাবিকভাবে বিয়ের প্রস্তাব দিলে তুমি আর তোমার বাবা কখনোই মানতে না, তাই যেভাবেই হোক তোমাকে নিজের তো করে নিয়েছিলাম। আমি খারাপ হলেও এটা ভেবেছিলাম যে অন্তত তোমার গর্ভে আমার সন্তান এলে সে আমার মতো খারাপ না হয়ে তোমার মতোই সাহসী, বুদ্ধিমান হবে। কারণ তোমার গর্ভে ধারণ করা সন্তান আর তোমার মতো একজন আদর্শ মায়ের সন্তান কখনোই খারাপ হবে না। মেরি উঠে দাঁড়িয়ে বলল, তোমার মতো একজন জঘন্য মানুষের সন্তান আমার গর্ভে ধারণ করার আগে মৃত্যুই ভালো। সুলতান বলল, বৈবাহিক সূত্রে আমি তোমার স্বামী,
তাতে যতই জঘন্য মানুষ হই, তোমাকে একান্তে কাছে পাবার অধিকার আমার আছে। হ্যাঁ, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটাই চূড়ান্ত। বিশ্বাসঘাতকতা করার জন্য শাস্তি তুমি অবশ্যই পাবে মেরি। তবে যদি চাও, এই রাতে স্বামী হিসেবে তোমার একান্ত কাছে যাওয়ার সুযোগ চাচ্ছি। আর এটাই তোমার জীবনের শেষ রাত হবে। তুমি ভেবে বলো তুমি কি করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মেরি বলল, স্বামী হিসাবে আপনার অধিকার আমি আপনাকে আদায় করে নেবার অনুমতি দিচ্ছি, বা আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিতে প্রস্তুত আছি। কিন্তু বাবার হত্যাকারী হিসেবে আপনি কোনোদিনও আমার মনে স্থান পাবেন না। সময় গড়ায়, রাত গভীর হয়। সুলতান মেরি পাশাপাশি একই শয্যায়। সুলতান মেরিকে টেনে বুকে নেয়। জীবনের প্রথম কোনো পুরুষের একান্ত আলিঙ্গনে মেরিও নিজেকে সঁপে দেয় সুলতানের বাহুতে। পরদিন বন্দি করা হয় মেরিকে। সুলতান সিদ্ধান্ত নেয় যে বিকেলেই রাজ্যের লোকজন জড়ো করে সবার সামনে জ্বলন্ত আগুন নিক্ষেপ করে মেরিকে হত্যা করার প্ল্যান সুলতানের। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। দেশে দেশে লোকজন মেরির জন্য আফসোস করতে লাগলো। একটা সাদা কাপড় পরানো হলো মেরিকে, হাত পা সেলক দিয়ে বাঁধা। সূর্য পশ্চিমে হেলতেই হাজার হাজার লোক এসে জড়ো হলো। কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানো হলো বড় করে। দাউ দাউ করে জ্বলছে আগুন। মেরির মনে একটাই আফসোস, বাবার হত্যার বদলা নিতে পারল না সে। সময় সন্নিকটে। সুলতানের নির্দেশে মেরিকে নিয়ে যাওয়া হচ্ছে আগুনের দিকে। আগুনের কাছাকাছি এসে মেরিকে নিয়ে দাঁড়ালো সৈন্যরা সুলতানের হুকুমের অপেক্ষায়। আগুন এমনভাবে দাউ দাউ করে জ্বলছে, আগুনের তাপে ঝলসে যাওয়ার অবস্থা। সুলতান ইশারায় মেরিকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। সৈন্যরা মেরির হাত ও পা ধরে শূন্যে তুলে আগুনে ছুঁড়ে মারবে, এমন সময় প্রবল বেগে এক দমকা হাওয়া এসে আগুন নিভিয়ে কাঠ কয়লা পর্যন্ত উড়িয়ে নিয়ে গেল। সবাই ভীষণভাবে অবাক, এটা কি হলো? আসলে মেরি নিজেও ভুলে গিয়েছিল বৃদ্ধ জিনের দেওয়া ফেলি ফুলের কথা। ফুলটা দিয়ে বৃদ্ধ জিন বলেছিল, যখন সাহায্যের প্রয়োজন হবে ফুলে তাপ দিলেই জিনরা বুঝতে পারবে। মেরিকে যখন আগুনের কাছাকাছি আনা হয় তখন আগুনের তাপ লাগে ফুলে, আর জিনরা বুঝতে পারে মেরির সাহায্য প্রয়োজন। আগুন নেভানো দমকা হাওয়াটা তাদেরই কাজ। এদিকে আশেপাশের রাজ্য থেকে হাজার হাজার সৈন্য ছুটে আসলো ঘোড়ায় চেপে। সুলতানের সৈন্যদের কচুকাটা করে তারা এগিয়ে আসছে দেখে সুলতান বুঝতে পারল মেরুর কিছু হলে সুলতানের রাজ্যসহ সুলতানকে ধ্বংস করে দেওয়া হবে। এবং তাছাড়াও সুলতানের আজ রক্ষা নেই। মেরির হাতে পায়ের শেকল খুলে দেওয়া হলো। আশেপাশে রাজ্যের সৈন্যরা ঘিরে ফেলেছে চারিদিক থেকে। সুলতান কোমরে রাখা তরবারি টেনে হাতে নিয়ে মেরিকে বলল, মেরি, তুমি আমার স্ত্রী না হলে হয়তো তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইতাম, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আর ইতিহাসকেও সাক্ষী হতে দেব না যে সুলতানের মৃত্যু অন্য কারোর হাতে হয়েছিল। তবে তোমার কাছে অনুরোধ, তুমি হবে আমার রাজ্য এবং তোমার বাবার রাজ্য, এই দুই রাজ্যের রানী। কথা শেষে সুলতান নিজের বুকে নিজে তরবারি ঢুকিয়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সমাপ্ত হলো এক ভয়ঙ্করী অত্যাচারী শাসকের অধ্যায়। অবশেষে পূর্ণ হলো মেরির প্রতিজ্ঞা। দুই রাজ্যের রানী হলো মেরি। বাবার আদর্শের মেরি দুই রাজ্য পরিচালনা করে আবার ফিরিয়ে আনলো শান্তি সুখের দিন। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।